হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আজ থেকে এ আমাদের বাড়িতে থাকবে। গেস্টরুমটা খুলে দিও। প্রবীরের কথা শুনে খানিক বিরক্ত হল সুমনা। আমাদের বাড়িতে থাকবে মানে? কেন থাকবে? কোথাকার কে তার ঠিক নেই, বাড়িতে এনে রাখলেই হলো। তারপর চুরি ডাকাতি করে পালালে? দেখ প্রবীর, আমি স্পষ্ট বলে দিচ্ছি, এমন অজ্ঞাতকুলশীল কাউকে আমি নিজের বাড়িতে ঠাঁই দেব না। তোমার দরদ বেশি থাকলে কোনো অনাথ আশ্রমে দিয়ে এসো, এই ফ্ল্যাটে ওকে রাখা যাবে না। জলজান্ত আমি বেঁচে থাকতে মেয়ে আমার অনাথ আশ্রমে মানুষ হতে যাবে কেন? কিসের অভাব পড়েছে ওর? যা দরকার আমিই যোগান দিতে পারব। তুমি বোধহয় ভুলে গেছ সুমনা, এই ফ্ল্যাটটা আমার টাকাতেই কেনা। আকস্মিক আঘাতে যেন বোবা হয়ে গেছে সুমনা। কি বলছে প্রবীর এসব? তার মেয়ে মানে? কোত্থেকে এল এই মেয়ে? তবে কি, কিন্তু সে কিভাবে সম্ভব? আচ্ছা আচ্ছা, একটা কথা যেন মনে পড়ছে তার, কিন্তু তা কিভাবে সম্ভব? রায় ঘোষণার মতো নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে প্রবীর স্নানে চলে গেল। বড় চোখ মেলে মেয়েটা তাকিয়ে আছে সুমনার দিকে, যেন ওর সিদ্ধান্তের উপরই মেয়েটার জীবন মরণ নির্ভর করছে। আন্দাজ করার চেষ্টা করল সে, কতই বা বয়স হবে মেয়েটার? 7 কিংবা 8। কিন্তু সে যাই হোক, তার একার হাতে গোছানো সংসারে অন্যের মেয়ে এসে থাকে কিভাবে, যতই প্রবীর তার জন্মদাতা পিতা হোক না কেন? ভয়ে জর্জ মেয়েটিকে হাতছানি দিয়ে ডাকল, তোর মায়ের নাম কি? এই বয়সেই শিশুটি বুঝে গেছে এদের পরিবারে সে অবাঞ্ছিত, হয়তো বাবিনের কাছেও, নইলে সারা রাস্তা বাবিন মুখটাকে অসম্ভব গম্ভীর করে রাখত না। কম দিন তো সে আর মা একা ছিল না, এতগুলো দিনের মধ্যে একদিনও বাবিন তাকে দেখতে আসেনি তো। মনে পড়েনি তো তার কথা। মাথা নিচু করে পায়ের নখ খুঁটতে খুঁটতে সে বলে উঠল, আমার মায়ের নাম পুবালি। বুকের মধ্যে আশঙ্কার মেঘ গুড়গুড়িয়ে উঠল। প্রবীরকে বিয়ের আগে সে এই ভয়টাই পেয়েছিল, কিন্তু তখন সবাই বলল, তুই কেন আগেভাগেই অত ভেবে মরিস? মেয়ে তো মায়ের কাছেই থাকবে বলে দিয়েছে, তুই নিজের মতো হাসি খুশি থাক দেখি। অত বড় ফ্ল্যাট, অত ভালো চাকরি, সেধে তোকে বিয়ে করতে চাইছে, কি চাস? সোনার আন্টি আবার বাঁকা হয় নাকি? তাছাড়া তোর অমন সুন্দর মুখ দেখলে প্রবীরের আর পুরনো সম্পর্কের কথা মনেও পড়বে না। তোর রূপ দেখেই তো ওরা তোকে পছন্দ করেছে। সবার মুখে শুনে শুনে সেও ভেবেছিল তার রূপের জোরে প্রবীর পুরনো সম্পর্কের কথা ভুলে যাবে, কিন্তু আজ সেই রাতে প্রবীর তো নিজেই তাকে বলেছিল, ওসব চুকে বুকে গেছে। এখন থেকে সে সুমনার মেয়েকে দেখতে পর্যন্ত দিতে চায় না যে মা। সে প্রাণ গেলেও নিজের থেকে মেয়েকে আলাদা করবে না। প্রবীরেরও যে মেয়ের প্রতি কোনো টান আছে আজকের আগে চোখে পড়েনি। দিব্যি হাসি খুশি সংসার করছিল তারা, আজই প্রথম তাল কাটল। প্রবীর বুঝিয়ে দিল এ সংসারে তার অবস্থান কোথায়। পুবালি বলেছিল কখনো মেয়েকে নিজের থেকে আলাদা করবে না, তা আজ কোথায় গেল মেয়ের প্রতি ভালোবাসা? নাকি আবার মেয়ের সূত্র ধরে প্রবীরকে কবজা করতে চাইছে? করতেই পারে, যে মা বাবার কাছেই সন্তান খুব দামি। তাছাড়া সুমনা এখনও কাউকে পৃথিবীতে আনতে পারেনি। এই একটা কাটাই মাঝে মধ্যে চোরাগোপ্তা দুজনের বুকে বেঁধে। মিউচুয়াল সেপারেশন হলেও উদারতা দেখিয়ে তখন কোনোরকম টাকা পয়সা নেয়নি পুবালি। তবে কি তখনও মনের কোণে আশা ছিল সম্পর্কটা একদিন ঠিক হলেও হতে পারে? প্রবীর অবশ্য বলে পুবালির নাকি ভীষণ আত্মসম্মানবোধ। আত্মসম্মান না ছাই আজ তবে কোথায় গেল সেই আত্মসম্মান? দিব্যি মেয়েকে পাঠিয়ে দিল সতীনের বাড়িতে। চোখের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েটা, একটুও সহ্য হচ্ছে না তার। মুখে একরাশ বিরক্তি মাখিয়ে কেটে কেটে উচ্চারণ করল, তোর মা কোথায় গেছে? একটু থেমে ভয়ে ভয়ে সুমনার দিকে তাকাল প্রেরণা। মা আকাশের স্টার হয়ে গেছে, তাই তো বাবিন আমাকে এখানে নিয়ে এসেছে। মুহূর্তের জন্য সামান্য খারাপ লাগল সুমনার। পরক্ষণেই মনে পড়ল নিজের কথা। পুবালি না হয় মরে বেঁচেছে, কিন্তু সে, তাকে কি সারা জীবন পরের ঝামেলা কাঁধে নিয়ে বাঁচতে হবে? করুণ মুখে মেয়েটা তার দিকে তাকিয়ে রয়েছে। চোখাচোখি হতে মলিন হেসে বলল, বাবিন বলেছে আজ থেকে তোমাকে মা বলে ডাকতে। তুমি হবে আমার নতুন মা। অকারণেই চোখগুলো জ্বালা করে উঠল। রুক্ষ স্বরে জবাব দিল সুমনা, আমি কারুর মা নই, অন্যের বাচ্চার মা হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। ব্যাগ গুছিয়ে আলমারির চাবি প্রবীরের হাতে দিয়ে বলল, একসঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হবে না, তাই চললুম। অতবড় ট্রলি হাতে সুমনাকে আসতে দেখে অবাক হল বৌদি। গম্ভীর মুখে বলল, কি ব্যাপার? এই অসমা। মুখে হাসি টানার চেষ্টা করে বলল, তোমাদের দেখতে ইচ্ছে হলো, বাড়িটা তো বাবার আমার আসতে নেই বুঝি?
জরিপ করা চোখে সুমনার আপাদমস্তক পর্যবেক্ষণ করল। বৌদি, কি হয়েছে বলো দেখি, আমার কিন্তু সুবিধের লাগছে না। প্রবীরের সঙ্গে ঝামেলা করনি তো? স্কুল পিকনিক থেকে মেয়েকে নিয়ে ফিরে বুঝতে পারলাম স্ত্রী পালিয়েছে। আলমারির টাকা গহনা সব সাথে নিয়ে গেছে। মেয়ের বয়স 18। সৎ মা যদি কষ্ট দেয় এই ভেবে দ্বিতীয় বিয়ে করলাম না। সময় কাটতে লাগল। মেয়ের বয়স 20। আশেপাশে অনেক কিছুই পরিবর্তন হল, সঙ্গে স্ত্রীর মনও। সে ফিরে আসতে চায়। বিষয়টা নিয়ে একরাতে মেয়ের ঘরে গেলাম। বাবা, এখনো ঘুমাওনি? একটু কথা ছিল। ওই মহিলা ফিরে আসতে চায়, সে ব্যাপারে কি করব বুঝতে পারছি না। না মানে না, কক্ষনো না। ওই মহিলাকে আনলে আমি এই বাড়িতে থাকব না। মানুষ তো ভুল করেই, তাই না? একটা সুযোগ যদি পেত বোধহয় শুধরে যেত। মেয়ে রেগে বলল, কি এ কেমন ভালোবাসা? ওনার প্রতি তোমার রাগ হয় না? অন্য জনার সাথে ভেগে গেল, এখন ফিরে আসতে চাচ্ছে, তুমিও মাফ করে দিবা? আর কথা বাড়ালাম না, বেরিয়ে আসলাম। মেয়ে ঘর থেকে চেঁচিয়ে বলল, যা ইচ্ছে করো। একটা কথা আছে না, প্রেমের মরা জলে ডুবে না। তোমার হয়েছে সে অবস্থা, আমার কথা কেন শুনবা? আমি তো এ বাড়ির তো কেউ না, আর বাড়িটাও আমার না। জানি উচিত না, তবুও মন তো মানে না। ভালোবাসলে যে কোনো দোষী চোখে পড়তে চায় না। তবে মেয়ের শেষ কথাটায় ভীষণ আঘাত হলাম। কে বলেছে এই বাড়ি ওর না? পরের দিনই বাড়ির সামনে নেমপ্লেটে লিখে দিলাম কি মেয়ের বাড়ি। বিয়ে হলেও এই বাড়িটা মেয়েরই থাকবে, একান্ত আশ্রয়স্থল। একদিন মেয়ে আমার হাত ধরে বলল, আমি সারাদিন কলেজ প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকি, তোমার একজন সঙ্গী প্রয়োজন। তুমি চাইলে বিয়ে করতে পারো, যাকে ভালোবাসতে তাকেও করতে পারো, মানা করব না। বুঝলাম মেয়েও কারো প্রেমে পড়েছে, ভালোবাসে। তাই তো ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট, সাথে ফেরত পাওয়ার খুশিটাও বুঝতে শিখেছে। গরম খুন্তি হাত চেপে ধরতেই চিৎকার করে উঠল সীমাত। হাতে একটা দাগ পড়ে গেছে, ব্যথায় শরীর কেঁপে উঠে। গায়ে জ্বর থাকাতে আরও বাজে অবস্থা হয়। দু চোখ ফেটে অশ্রু গড়ায়। আহ বলে আর্তনাদ করে উঠে মেয়েটা। সীমাতের আর্তনাদে আরও বেশি রেগে গেলেন বিলকিস। সীমাতের চুল মুঠি করে ধরলেন, বান্দি, সকাল বিকাল পরে পরে ঘুম, তোর মরা মাসব কাজ করব? ব্যথা পাচ্ছি আম্মা। বান্দি, তোর কোনো কালের আম্মা আমি? উঠ, কাজ করো। বাপেম রছে তো বহুদিন হলো, তবু ও শোক পালন গেল না। উঠ বান্দির বাচ্চা। প্রচণ্ড ব্যথার শরীরে চুলের মুঠি ধরাতে নরকন্ত্রণা অনুভব হয়। এদিকে হাতে খুন্তি ধরাতে ফোসকা পড়ে গেছে। অসহ্য যন্ত্রণায় আবারও আর্তনাদ করে উঠে সীমাত। বিলকিস নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয় সীমাতকে। মেঝেতে পড়ে গিয়ে হাতে ব্যথা পায় সীমাত। ফোসকা পড়া স্থানে আঘাত লাগায় আরও ব্যথা অনুভব হয়। মুখ দিয়ে অনিচ্ছায় আর্তনাদ বেরিয়ে আসে। সেই আর্তনাদ বিলকিসের কানে আসতেই বলেন, বান্দির বাচ্চা, নাটক করছ? এইটুকু ফোসকা পড়াতে রংবাজি শুরু করছস? উঠ বান্দিগু। সীমাতের শরীরে লাথি মেরে চলে যায় বিলকিস। হাঁটুতে থেতলে গেছে, ব্যথায় শরীর নাড়াতে পারে না। টেবিলের পায়া ধরে উঠে দাঁড়ায় সীমাত। কোনো মতে চলে আসে বাইরে। এক পলক তাকিয়ে বিলকিস বলেন, রান্নাঘরে বাসন আছে, খালপারে নিয়া সব ধুয়ে নিবি, আর শোনো বাড়ির পেছনের উঠানে অনেক ময়লা জমছে, সব পরিষ্কার করবি। আচ্ছা আম্মা। রান্নাঘর থেকে বাসন নিয়ে খালপারে যায় সীমাত। পাশের বাড়ির নতুন বউ সীমাতকে দেখে আফসোস করে উঠে। আহা, তোমার ভাগ্য অনেক খারাপ গো সীমাত, এমন নরকে পড়ে আজ কি করে আল্লাহ ই জানে। কি করব ভাবি, এই বাড়ি ছাড়া তো আর কোনো যাওয়ার জায়গা নেই আমার গু। কেন তোমার মামা বাড়ি নেই? মামা বাড়ি আছে, তবে বড় মামা আর ছোট মামা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। কেন? আমার মামা বাড়ির অবস্থা সচ্ছল। বড় মামা আর ছোট মামার বেশ টাকা পয়সা থাকলে ও মেজো মামার তেমন টাকা পয়সা ছিল না। সে বছর ধানের আড়তে বিশাল লস হয়। মেজো মামার অবস্থা তখন মরার মতো। আমার মা তখন নিজের ভাগের সম্পত্তি মেজো মামাকে দিয়ে দেয়। মেজো মামা সব সম্পত্তি বিক্রি করে ব্যবসা শুরু করে। তখন আবারও লসের ভাগে পড়তে হয় মামাকে। আমার বাবার সাথে মেজো মামার দ্বন্দ্ব বেঁধে যায়, কারণ বাবার সাথে মায়ের কথা হয়েছিল মেজো মামার ব্যবসা দাঁড়ালেই মেজো মামা সব সম্পত্তি ফিরিয়ে এনে দিবে।
কিন্তু তখন তো এমনটা সম্ভব হয় না। তখন বড় মামা আর ছোট মামা ও সবার থেকে মুখ ফিরিয়ে নেয়। মেজ মামাকে সম্পত্তি দেওয়াতে তারা খুব ক্ষোভ প্রকাশ করে। সকলের সম্পর্ক ভেঙে যায়। মেজ মামার সাথে কোনো সম্পর্ক রাখতে দেয়নি বাবা। তারপর পাশের গ্রামে ছোট্ট একটা সংসার গড়ে মেজ মামার। তার কিছু দিন পর মেজ মামার মেয়ে হয়। জুহির শরীর অসুস্থ থাকায় মেজ মামা সব বিক্রি করে যায় সদরে। তারপর আর কখনো ফিরে আসেনি। আর না আমাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে। তার বছর খানেক পর আমার মা মারা যায়। তখন আমার বয়স ৮ বছর। মাস যেতেই বাবা বিয়ে করেন। আমার সৎ মা সাথে নিয়ে আসেন আমার বোন বিনিকে। বিনি আর আমি সমবয়সী। মোটামুটি ভালোই চলতে থাকে সব। মাকে ছাড়া কষ্ট হতো, তবে বাবা তখন খুব আদর করতে লাগল। আমার যখন ১৬ বছর তখন বাবা ও মারা যায়। কথাগুলো বলার সময় চোখ থেকে পানি পড়ে যায় সীমাতের। একটু করে হাসে সীমাত। শিলা বলে, চাচা থাকতে ও কি তোমার সৎ মা এমন করত? তবে বাবা মারা যাওয়ার পর অতিরিক্ত মারে। আগে অনেক কাজ দিত, আমি যদি না পারতাম তাহলে বকা দিত। আর বাবার কাছে মিথ্যে নালিশ দিত। বাবা সেসব পাত্তা দিত না। তবে একদিন বাবা আমাকে খুব মেরেছিল, কারণ আম্মা বাবাকে বলেছিল আমি নাকি পাড়ার কোনো ছেলের সাথে নষ্টি ফষ্টি করে বেড়াই। আহারে, তোমার কপালটা সত্যিই খারাপ। খুব মায়া হয় গো তোমার জন্য। তবে কি করব বলু? দোয়া করো ভাবি। হ্যাঁ করব। আচ্ছা, তুমি এখন পড়াশোনা কর না? কলেজে ভর্তি হয়েছিলাম, তবে কলেজ যেতে দেয় না আম্মা। জানি না পড়াশোনাটা হবে কি না। আগে শিলা কিছু বলবে তার আগেই ওর শাশুড়ির ডাক পড়ে। দ্রুত চলে যায় শিলা। দীর্ঘশ্বাস ফেলে সীমাত বাসন ধুয়ে নিয়ে যায় বাসাতে। বিলকিস আবারও চিৎকার করে উঠেন। গালি গালাজ করতে থাকেন। কোনো নাগরের সাথে কুকাম করতে গেছস ঘাটে? এত টাইম লাগে এই কয়টা বাসন পরিষ্কার করতে? হারামজাদি, বেশ্যাগু। দুঃখিত আম্মা ঘু। বান্দির বাচ্চা, আগে পেছনের উঠান পরিষ্কার কর। আর শোন, বিনির মাথায় তেল দিয়া দিবি গু। কিন্তু আম্মা, বিনি তো তেল দিতে চায় না গি। তোর এত ভাবা লাগব না। আমি যা বলছি তাই করবু। আচ্ছা গি। ক্লান্ত দেহ নিয়ে ঘরে যায় সীমাত। বাসন রেখে দিয়ে ঝাড়ু নিয়ে যায় পেছনের উঠানে। বিশাল বড় বাগান ওদের। নানান ফলের গাছ। বেশ মোটা টাকা আসে প্রতি বছর। তবে এর এক অংশ ও সীমাতকে দেয় না বিলকিস। অর্ধেক টাকা রেখে দেয় বিনির জন্য। আর অর্ধেক টাকা দিয়ে নিজেদের জন্য এটা ওইটা কিনে আনে। কখনো সীমাতকে কিছু দেয় না। পুরনো নোংরা কাপড় জুটে সীমাতের কপালে। আগে অবশ্য এমন হতো না। তবে ৫ বছর ধরে এমন হয়ে চলেছে। কারণ সীমাতের বাবা নাসিম আহমেদ সদরে কাজ করতেন তখন। তবে ১ বছর আগেই কারখানায় ভয়াবহ আগুন লেগে মারা যান তিনি। সেখান থেকে মাসিক ভাতা দেওয়া হয়, যা দিয়ে সংসার চলে। তাছাড়া গ্রামের জমি আর দোকানের টাকা সম্পূর্ণ জমা হয় বিনির জন্য। বাগানের এক পাশে কয়েকটা অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছে সীমাত। বহুদিন হলো যত্ন নেওয়া হয় না। অয়ত্নে বেড়ে উঠা গাছগুলো বেশ সুন্দর ফুল ফুটিয়েছে। বেশ ভালো লাগে সীমাতের। গাছের ফুলে হাত বুলায়। ঝুঁকে ফুলের গন্ধ নেয়। উঠার সময় চোখে পড়ে আম গাছের আড়ালে বিনিকে। গ্রামের মাতাল ছেলে মনসুরের সাথে ঘনিষ্ঠ অবস্থায়। সীমাতের আত্মা কেঁপে উঠে। বিনি একই ভুল করে চলেছে। মেয়েটার কোনো বিপদ হবে না তো, এই আশঙ্কায় বুক কেঁপে উঠে ওর। এগিয়ে যায় সেদিকে। সীমাতকে দেখে ঝটকা খায় বিনি। মনসুরের থেকে কয়েক হাত দূরে সরে যায়। হঠাৎ সীমাত আশায় যেন হতবুদ্ধি হারিয়ে ফেলে। সীমাতকে উদ্দেশ্য করে বলে, তুই এখানে? কাজ করছিলাম। তুই এখানে কি করছিস? দেখ বিনি, মনসুর ভাই মানুষটা ঠিকঠাক নয়। চলে আয়। কি বলতে চাচ্ছিস তুই? এই যে তুই মনসুর ভাইয়ের চালে পা দিয়েছিস, এটা ভুল। চল বাসায় যাবি। বিনি বুঝতে পারে সীমাত সবটা দেখে নিয়েছে। বিলকিস জানলে সর্বনাশ হয়ে যাবে। তৎক্ষণাৎ বুদ্ধি বের করে বিনি চিৎকার করে বলে, মা ও মা, দেখে যাও এখানে কি হচ্ছে গি। কি করছিসটা কি বিনি? আম্মা এসব দেখলে বকবে তোকে গিউ। চুপ কর তুই। পাড়ার ছেলেদের সাথে নষ্টামি করে বেড়ানো হচ্ছে। আজকে তোর খবর আছে গিউ। বিনির কথাতে অবাক হয় সীমাত। মিথ্যে বলছে বিনি। সীমাত বলে,
কি সব বলে যাচ্ছিস তুই? এটাই যে মনুষ্যর ভাইয়ের সাথে ঝোপের আড়ালে নষ্টামি করছিলি তুই। আর আমি স্বচক্ষে দেখেছি তা গু। বিনি, চুপ কর। মা দেখে যাও আদরের দুলালি কি করেছে গি। বিনির চিৎকারে চলে আসেন বিলকিস। সীমাত বলে, বিনি মিথ্যে বলছিস কেন? মা দেখ, এই দুলালি মনসুর ভাইয়ের সাথে নষ্টামি করছিল। আমি দেখে ফেলাতেই বলে আম্মাকে কিছু বলবি না। আমি তোমাকে ডেকেছি তাই এখন বলছে আমি নাকি মনসুর ভাইয়ের সাথে নষ্টামি করছিলাম গ। মিথ্যে বলছিস কেন বিনি? আশেপাশে চোখ বুলিয়ে ঝাড়ু দেখতে পায় বিলকিস। সীমাতের শরীরে ঝাড়ুর আঘাত পড়তেই সীমাত চিৎকার করে উঠে। জ্বরের শরীর, তার উপর একটু আগের ফোসকা পড়া হাতের ব্যথা, সব মিলিয়ে অসহনীয় যন্ত্রণা হয়। বিলকিস নিজের সর্বশক্তি দিয়ে মারে সীমাতকে। মনসুর মদ খাওয়া শরীরে ঢুলে। বিমি ইশারা করে চলে যেতে বলে। মনসুর চলে যায়। বিমি ব্যঙ্গ হাসে। মায়ের সাথে সাথে সে নিজে ও সীমাতকে আঘাত করে। সীমাত বুঝতে পারে এই জীবনে অপেক্ষার প্রহর শেষ হবার নয়। মরণ বুঝি আজ ঘনিয়ে এল। সীমাত খুব করে চাচ্ছে আজ তার মৃত্যু হোক। এ যন্ত্রণা সে আর নিতে পারছে না। চোখ দুটো বন্ধ হয়ে আসে। মুহূর্তেই জ্ঞান হারিয়ে তলিয়ে যায় সীমাত। মা, মাস্টার আফনাফ মির্জা, আপনি জানেন আমার মেয়েটার বয়স মাত্র 18 বছর। বিয়ের জন্য সে কিভাবে প্রস্তুত হবে? নিজের কথাগুলো শেষ হতেই চোখ বন্ধ করে নেয় আফজাল হোসেন। কারণ সে জানে এই কথা ব্যয়চিক্ত হওয়ার পর সামনে বসে থাকা স্যুট পরিহিত ডেভিলটা তাকে মেরেও ফেলতে পারে। খুব একটা অবাক হবার মতো কথা নয় এটা। সামনে বসে থাকা নীল চোখ জোড়া তার শীতল চাহনি আফজান হোসেনের দিকে স্থির রেখেই বলে, 18 খুব দ্রুত চোখের পলকেই 25 হয়ে যাবে। আপনাকে এত চিন্তা করার অনুমতি আমি দেইনি। মেয়েটা আপনার, তাই বলার প্রয়োজন বোধ করলাম। না হলে আপনি নিজেও জানেন এই বিষয়ে কাউকে কিছু বলার প্রয়োজন আমার নেই। এমন সময় সদর দরজা খুলে বাচ্চা, মায়াবী, ভদ্র মেয়েটা বাসার ভেতরে প্রবেশ করে। বাবা, হাতে ব্যথা পেয়েছি গু। মেয়েটার হাতের এক কোনায় দাগটা তারই। হয়তো খেলতে গিয়ে কেটে গেছে। চেয়ারে বসে থাকা আফনাফের নীল চোখের মণিগুলো হঠাৎ করেই লাল বর্ণ ধারণ করে। এটা দেখে আফজাল হোসেন ভয়ে মেয়ের কাছে দৌড়ে আসেন। দহিমা, হাত কেটে গেছে কিভাবে? ঘরে জামা, আমি আসছি। দহি গোলো গোলো চোখ করে বাবার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে যে কারোর মায়া হতে বাধ্য। দহির সামনে হঠাৎ করেই সেই সুদর্শন মুখটা এসে দাঁড়ায়, যাকে সে দেখেছিল বাইরে। দহি ব্যথা ভুলে আফনাফের দিকে তাকিয়ে আছে। আফনাফ মুহূর্তের ভেতর কিভাবে নিজের মেজাজ বদলে নীল আফজান হোসেন দেখেই অবাক হয়ে গেছেন। দহি, তোমার হাত কেটে গেছে? হ্যাঁ। দহির মিষ্টি কণ্ঠ আফনাফের হৃদয়কে মুহূর্তে শান্ত বানিয়ে দিচ্ছে, যেন এক ঘর আগুনের মাঝে পুকুরের শীতল পানি। পরে গেছিলাম খেলতে গিয়ে। আফনাফ খুব সাবধানে দহির হাত ধরে দহিকে চোয়ারে বসায়। দহির হাইট আফনাফের বুক পর্যন্ত। আফনাফের বলিষ্ঠ দেহের পেছনে দহিকে লুকিয়ে রাখা যাবে। আফনাফ হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়ে। আফনাফের এমন কাণ্ডে চোখ বড় বড় তাকায় আফজান হোসেন। সে এসব কি দেখছে? অপরাধ মার্জনা করবেন, কিন্তু প্রেসিডেন্ট এভাবে মাটিতে বসে আছে, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। আফনাফের কানে যেন কথাগুলো গিয়েও গেল না। সে দহির হাত ধরে আলত করে ক্ষত স্থানে স্পর্শ করে। ব্যথা লাগছে? না। আফনাফ সঙ্গে সঙ্গে মাথা তুলো দহির দিকে তাকায়। দহি কিছুটা ঘাই বড়ে যায়। একটু। আফনাফ এবার স্বাভাবিকভাবেই বলে, আমাকে কখনো মিথ্যা বলবে না দহি, হোক সেটা যে কোনো বিষয়। মনে থাকবে? জি মাস্টার। আফনাফ মৃদু হাসে। দহি, আমি সবার জন্য মাস্টার, শুধুমাত্র তোমার জন্য নয়। তাহলে আমার জন্য কি? তোমার বিশেষ কেউ? বিশেষ কেউ? হ্যাঁ। আফনাফ কথার মাঝেই দহির ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছে। দহি বুঝতেও পারেনি। দহি, ব্যথা আছে? না। যাও, রুমে যাও। দহি বাধ্য বাচ্চার মতো রুমে চলে যায়। দহি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আফনাফের শান্ত দৃষ্টি কঠিন এবং শীতল দৃষ্টিতে পরিণত হয়। আফজাল হোসেন মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। আফনাফ এক হাত পকেটে রেখে তার কঠিন চাহনি দহির বাবার দিকে স্থির রাখে। আমার দিকে তাকান। আফজান হোসেনের সাহসে কুলাচ্ছে না।
কিন্তু প্রেসিডেন্ট এর হুকুম না মানলেও সমস্যা। সে মাথা তুলে তাকায়। 18 বছর আগে বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল ওর সঠিক ভালোবাসা পাওয়া, মা বাবা উভয়ের। আমি চাইনি আমার দহি কোনো রকম আফসোসে থাক, কিন্তু আজ দেখছি দহির আফসোস মিটাতে গিয়ে আমি নিজেই আফসোসে পড়ে যাচ্ছি। আফজাল হোসেন সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে নেয়, নিজের হাঁটু ভাঁজ করে আফনাফের সামনে বসে পড়ে। মাস্টার, এমনটা নয়, আমাকে ক্ষমা করুন, আমার অপরাধ মার্জনা করুন গু। আফনাফের শীতল চাহনিতে কোনো বদল নেই। সে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমার দহিকে চাই। ওকে বুঝাবেন বাকি জীবন দহিকে ভালোবাসা দেওয়ার জন্য আমি আছি। আশা করি আহামরি কিছু বলার প্রয়োজন নেই। আর হ্যাঁ, দহিকে আমার কাছে আনার পর যদি সে এখানে আসতে চায়, তবে আপনি জানেন এরপর কি হবে। আফনাফ কথাটা বলে 1 সেকেন্ড ও সেখানে দাঁড়ায় না, বেরিয়ে আসে। এখানে আমরা দেখতে পাই প্রায় 20 জন গার্ড, সবাই কালো পোশাক পরে আছে। আফনাফের বের হবার সঙ্গে সঙ্গে একজন গার্ড বড় লাক্সারি গাড়িটার দরজা খুলে দেয়। আফনাফ গাড়িতে বসে, সঙ্গে সঙ্গে গার্ডরা গাড়ি স্টার্ট করে। সামনে 2টা, পেছনে 2টা, মোট 5টা গাড়ি প্যালেস এর দিকে রওনা হয়। আসুন পরিচয় করিয়ে দেই। এই পৃথিবীতে মাত্র 3টা রাজ্য আছে। পৃথিবীর সবথেকে বড় রাজ্যের খিলাসাবা খুজার রাজা আফনাফ মির্জা। এই রাজ্যের সবথেকে উচ্চবংশীয় গোত্র মির্জা। রাজ্যের সবথেকে নাম করা মির্জা বংশের উত্তরাধিকারী আফনাফ মির্জা। লাশাবাগ হল ডেভিল কিংডম। এই পৃথিবীতে আর যে ছোট 2টো রাজ্য আছে তাদের মধ্যে একটা ডিমান কিংডম কাসাবাগু, আর ভ্যাক হিম্পায়ার কিংডম ওসাঙ্গু। এ পৃথিবীতে মানুষের কখনো জন্ম হয়নি। এখান থেকে পুরো জগতের ভ্যাক হিম্পায়ার, দে খুভিল এবং ডিমানদের কাজ শুরু হয় এবং এখানে এসেই শেষ হয়। তাদের জন্য পৃথিবীতে যেন কোনো সমস্যা না সৃষ্টি হয়, এই জন্য প্রতিটা কিংডমের একটা করে রাজা আছে। তবে এই মুহূর্তে খ্লাসাবাগ কিংডমের রাজা আফনাফ মির্জা গোটা পৃথিবীর নিজের দখল করে রেখেছে, যাকে দেখলে সবাই ভয় পায়। আফনাফের ভেতর এত বেশি ডার্ক এনার্জি আছে যা কোনো সাধারণ মানুষের সামনে আসলে সেই এনার্জি অনুভব করেই তার মৃত্যু হবে। আফনাফের ভেতর পানি, আগুন এবং বাতাসকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। এর জন্য আফনাফের বিরুদ্ধে কেউ চাইলেও যেতে পারে না। সবথেকে বড় কথা, আফনাফ ডেভিল কিং কেউ চাইলেও তার বিরুদ্ধে কথা বলতে পারে না। আফনাফ নিজের গভীর নীল চোখ দ্বারা যে কাউকে ভেতর থেকে হাড় ভাঙিয়ে গুড়িয়ে দিতে পারে। এটাই আফনাফের নীল চোখের গুরুত্ব। মিহিরিমা দহি খ্লাসাবাগ রাজ্যে, যার অর্থ পিউরিফিকেশন, অর্থাৎ ক্ষতস্থানের মলমপুটি ছাড়াই সেরে যাওয়া। তবে দহি এই ডিমন ভ্যাম্পায়ার ডেভিলদের মাঝে ঠিক কিভাবে এসেছে, এটা আমরা ধীরে ধীরে জানব। দহি এই ডিমান কিংডমে একমাত্র মাংসে গড়া সাধারণ মানুষ। আফনাফ চলে যাওয়ার পর আফজাল হোসেন মাটিতে বসেই কান্না করছে। তিনি একজন সবথেকে নিচু বংশীয় ডেভিল, যার ক্ষমতা বলতে তেমন কিছু নেই, কিন্তু তার ভেতর অনেক মায়া আছে, ভালোবাসা আছে। এই জন্যই হয়তো তার ভেতর আহামরি কোনো শক্তি নেই। ডেভিল রাজ্যে তারাই সবথেকে নিচু শ্রেণীর ডেভিল, যার ভেতর অনেক বেশি মায়া আছে এবং যে ভালোবাসতে জানে, কারণ ডেভিলদের ভালোবাসা পুরোপুরি মানা। তাহলে বলা যায় আফনাফের মাঝেও কোনো ভালোবাসা নেই। এমন সময় সদর দরজা দিয়ে খাবার নিয়ে ভেতরে আসে চাঁদনি বেগম। স্বামীকে এভাবে কাঁদতে দেখে তিনি দৌড়ে যায়। কি হয়েছে, কাঁদছ কেন? মাস্টার এসেছিল। চাঁদনি বেগমের হাতে থাকা খাবারগুলো সব মাটিতে পড়ে যায়। কি বলছো? হ্যাঁ, দহিকে নিয়ে যেতে চায়, কিন্তু দহির এখনো 18 বছর বয়স হয়নি। হ্যাঁ, আমিও জানি সেটা, কিন্তু মাস্টার চায় দহিকে নিয়ে যেতে। আমরা যাতে দহিকে বুঝিয়ে বলি দহি প্যালেসে যাওয়ার পর যেন এখানে আসতে না চায়। এমনটা বলে গেছে মাস্টার? হ্যাঁ, এমনটাই যদি করবে তাহলে কেন দহিকে দিয়েছিল আমাদের? কারণ সে জানত আমাদের ভেতর মানুষের থেকেও 10 বেশি মায়া এবং ভালোবাসা আছে। আমরা কখনো দহিকে খারাপ দেখব না গি। আমি আমার দুধের শিশুকে মাস্টারের মতো একজন সা ও ইকো খুর হাতে কিভাবে তুলে দিব? মাস্টারের ডার্ক এনার্জি দহি 1 সেকেন্ডের জন্য ও সহ্য করতে পারবে না। আমি জানি, কিন্তু কি করব আমি? আফজাল, এভাবে বসে থাকলে আমরা দহিকে কিভাবে বাঁচাব? এটা তুমিও জানো, আমিও জানি। দহিকে বাঁচানোর কোনো রাস্তাই আমাদের কাছে নেই গি। চাঁদনি বেগম দহির রুমে যায়। ছোট বিছানায় নিরিবিলি নিঃশব্দে ঘুমিয়ে আছে দহি। একেবারে পরীর মতো সুন্দর মেয়েটা।
দহির একটা খুবই স্ট্রং সেন্ট আছে যেটা শুধুমাত্র দহি ঘুমালেই পাওয়া যায়। চাঁদনী বেগম নিজের নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারেন না। কান্নায় ভেঙে পড়েন। একটা লিভিং রুম থেকেও বড় বাথরুম, অনেক বড় সুইমিং পুলের মতো বাথটাব, গোলাপের পাপড়ি এবং সাবানের ফেনা দিয়ে বাথটাব ভরা, যার ফলে আফনাফের নিচের শরীর